সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আসলে অনেক দিন ধরে ভিডিও বানাতে পারি না, তবে সময়ের অভাবে আসলে বানানো হয় না, বিভিন্ন কাজের চাপে। আজকে কয়েকদিন ধরে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ঘটনা এত বেশি আমাদের সামনে আসছে, যেমন মনে হলো যে আসলে শত কাজের ফাঁকেও কিছু মন্তব্য করা দরকার। অর্থাৎ আপনারা দেখেছেন যে এএসপি পলাশ সাহা উনি আত্মহত্যা করেছেন এবং এই আত্মহত্যার পিছনে ওনার কেউ ওনার ওয়াইফকে দায়ী করছেন, কেউ ওনার মাকে দায়ী করছেন। তো এই বিষয়ে একবার মনে হয়েছিল যে আসলে এই টপিক নিয়ে কোনো কথা বলবো না, আসলে সবাই এত টক্সিক কথাবার্তা বলছে। কিন্তু তারপরেও কোথায় জানি মনে হলো যে এত সমালোচনার মধ্যে কিছু কথা না বললে আসলে কেন জানি একটা অস্থির বা একটা অস্বস্তি কাজ করতেছে। প্রথমেই বলি, 2010-11 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। দেখলাম পলাশ সাহা ঠিক ওই একই সেশনে উনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 10-11 সেশনের অনেকেই আছে আমার ফেসবুকে ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধুবান্ধব কয়েকজন আছে। তো আমার সবচেয়ে দুঃখের কারণ, মানে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি মনকে নাড়া দিচ্ছে, যে একটি মানুষ এত সফল, তারপরেও দেখেন এই পৃথিবীতে পৃথিবীতে সে যে বেঁচে থাকবে এই ধরনের কোনো আশা তার কাছে আর নাই। তার মানে এই মানুষের সফলতা তাকে কিন্তু ধরে রাখতে পারলো না। এবং আমাদের জীবনে গুরুত্বপূর্ণ দুইজন মানুষ, একজন হচ্ছে আমাদের মা এবং আরেকজন হচ্ছে আমাদের মেয়েদের জন্য তাদের হাজব্যান্ড বা ছেলেদের জন্য তাদের ওয়াইফ। তো উনি যে চিরকুটটা লিখে গেছেন, যদিও চিরকুটটি উনিই লিখে থাকেন এবং আমার যেটা মনে হচ্ছে চিরকুটটি উনিই লিখেছেন, কারণ এই টেলিভিশনে ওনার মায়ের কিছু স্টেটমেন্ট বারবার আমার সামনে আসছে। তো আমার কাছে যে চিরকুটটা, আমার কাছে মনে হয় এটা মেয়েদের জন্য একটা অপমান। মানে সেখানে উনি যে চিরকুটে লিখেছেন যে সব স্বর্ণ উনি ওনার ওয়াইফের জন্য দিয়ে গেছেন এবং বাকি যা কিছু আছে সব ওনার মাকে দিয়ে গেছেন এবং ওনার বোনকে কোঅর্ডিনেট করতে বলেছেন। আপনি কি এখানে বুঝতে পারছেন যে এই তিনজন নারী বা প্রথম দুইজন যাদের কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে এই দুইজনকেই উনি স্যাটিসফাইড করতে পারেন নাই। এবং বারবারই একটা কথা আসছে যে এই যে মানে পুরুষেরই দায়িত্ব একজন নারীকে স্যাটিসফাইড করার, এইটা আমার কাছে খুবই মানে দুঃখজনক। আসলে একজন মানুষ প্রথম শ্রেণীর কর্মকর্তা, হয়তো তার অ্যাবিলিটি একেবারে কম না, কিন্তু আপনারা তাকে এত বেশি চাপ দিয়েছেন, চাপ প্রয়োগ করেছেন যে কারো স্বর্ণ দরকার, কারো বাড়ি দরকার, কারো গাড়ি দরকার, এবং তাকে এত বেশি অশান্তি দিয়েছেন যে একজন মানুষ মৃত্যুর মুখে পতিত হতে বাধ্য হয়েছে। মানে আমার কষ্টটা এখানে যে আপনারা দেখেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, যুদ্ধ ঠিক বলা যাবে না, যে একতরফা ভারত আক্রমণ করেছে পাকিস্তানে। ভারতের এই যতগুলো আক্রমণ হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছেন দুইজন নারী সেনা কর্মকর্তা। এবং দেখলাম যে পাকিস্তানের একটি ড্রোন হামলা, মানে ভারতের একটি ড্রোন হামলা প্রতিহত করেছেন পাকিস্তানের আর একজন নারী সেনা কর্মকর্তা। ঠিক এই মুহূর্তে আমাদের দেশে একজন ছেলে, যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চাকরি পেয়েছে, একজন সফল মানুষ, সে মারা গিয়েছে তার ওয়াইফ এবং তার মায়ের কারণে। অর্থাৎ আমাদের বাঙালি মেয়েদের এই যে মানসিক মানে দারিদ্রতা, অর্থাৎ মানে একজন স্ট্যাবলিশড পার্সনকে কেউ মানে সন্তান হিসেবে জন্ম দিয়ে অথবা হাজব্যান্ড হিসেবে পেয়ে ওই মানুষটাকে আপনি সর্বোচ্চভাবে আপনি ব্যবহার করতেছেন, এবং সে যখন আপনাকে স্যাটিসফাইড করতে পারছে না, যে কোনো প্রকারে আপনি তাকে মানসিকভাবে টর্চার করছেন। এবং আমি সবসময় নারীদের পক্ষেই কথা বলি, কিন্তু আমার কেন জানি যেসব মেয়েরা কাজ করে না, বিশেষ করে যেসব মেয়েরা মনে করে যে আমার হাজবেন্ড হচ্ছে আমার ভরণ পোষণের দায়িত্ব পালন করবে, এবং এই মানুষগুলাকে আমার খুবই মানে অপছন্দ। কারণ হচ্ছে দেখেন, এই যে পলাশ সাহা, আমার মনে হয় ওনার স্ত্রী, যদি আমি দেখলাম ওনার স্ত্রী খুবই কম বয়স্ক একজন মেয়ে, এবং এখন পর্যন্ত সে সম্ভবত ইন্টারমিডিয়েট পাশ করেছে গত বছর। এই প্রথম দোষ হচ্ছে এই পলাশ সাহেবের, উনি এত ছোট একটি মেয়েকে বিয়ে করেছেন। আমি জানি না যখন ওনার ওয়াইফকে উনি বিয়ে করেছিলেন তার কি আসলে বিয়ের বয়স হয়েছিল কিনা। এবং এই যে মেয়েটি,
তার যদি নিজের জীবনে উন্নতি করার ইচ্ছা থাকতো তাহলে সে তার পড়াশোনা, বিয়ের পরেও মেয়েরা পড়াশোনা করতে পারে, বিয়ের পরেও মেয়েরা সফল হতে পারে। এবং আপনারা দেখেছেন, আমার হয়তো ভুল হতে পারে, 36 অথবা 37 BCS একজন মেয়ে, সে সন্তান প্রসব করে সাথে সাথে সে BCS-এর রিটেনে বসেছে। তো আমার মনে হয় এই পলাশ সাহার স্ত্রী যদি নিজেকে তৈরি করার কথা ভাবতেন, যে আমিও আমার হাজব্যান্ডের মতো একজন কর্মকর্তা হব বা আমার জীবনে আমি সফল হব, তাহলে আমার মনে হয় এই সোনা দানা, বাড়ি গাড়ি, এইগুলো নিয়ে ওনার মাথায় টেনশন আসতো না। আবার ওনার মা, আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি ওনার সন্তানকে একটি ইনভেস্টমেন্ট হিসেবেই মনে করছেন, অর্থাৎ ওনার সন্তানের পিছনে উনি ইনভেস্ট করেছে। দেখলাম উনি একটি বিবৃতি দিয়েছে একটি টেলিভিশন চ্যানেলে, যে তার ছেলে যদি পড়ালেখা করে যদি প্রমোশন না পায় তাহলে ওনার 20 বছর জ্বলে যাবে। তো আমার সব মায়েদের প্রতিও সব মেয়েদের প্রতি একটা অনুরোধ, যে ছেলেদেরকে টাকা ইনকাম করার মেশিন হিসেবে না ভেবে আপনি নিজেকে একটা টাকা ইনকাম করার মেশিন হিসেবে তৈরি করেন। ছেলেদের আপনি সমস্ত দায়িত্বই ছেলেদেরকে দিবেন এবং সমস্ত কিছুই আপনাকে ছেলেরা করে দিবে, তাহলে আপনি পৃথিবীতে কেন আসছেন? আপনি আপনার যে দায়িত্ব কর্তব্য আছে তার বাইরেও আপনি কিছু কাজ করতে পারেন। আপনার হাজব্যান্ড যদি আপনার সেই ভরণ পোষণটা দিতে না পারে, আপনি সেটা নিজেই করতে পারেন। হ্যাঁ, এটার অপর পিঠও আছে, আমি জানি। অনেক ছেলেরা নারী স্বাধীনতায় বিশ্বাসী না, এই ধরনের কথাও আসবে। অনেক ছেলেরা চায় না তাদের ওয়াইফরা চাকরি করুক। এরও একটা উল্টা পিঠ আছে। অনেক মেয়েরা অনেক ছেলেদের অমতেও তারা নিজের পায়ে দাঁড়ায়, এবং আপনি দেখবেন যারা হচ্ছে একটু প্রতিষ্ঠিত মেয়েরা, বা যারা, আপনার প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই, আপনি ভালোভাবে নিজের এডুকেশনটা শেষ করেন, আপনি নিজেকে তৈরি করেন, হয়তো আপনার সন্তানের জন্য আপনি ভালোভাবে পড়াশোনাটা করেন। যদি কোনো মেয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে তার এত ঝামেলা তার জীবনে আসার কথা না। আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখলাম অধিকাংশ মানুষ, অর্থাৎ অধিকাংশ অনেক মেয়েরাও এই যে মেয়েটি তাকেই দোষারোপ করতেছেন, কিন্তু আসলে একবার ভেবে দেখেন, এই যে মেয়েটি 16 বছর বয়সে তার বিয়ে হয়েছে, যারা এই 16 বছরের মেয়েটি এই পলাশ সাহার জন্য সিলেক্ট করেছে, অথবা পলাশ সাহা যদি 37 BCS-এর একজন ক্যাডার হয়ে তো সে 16 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করে, তাহলে সে অবশ্যই আগেই সে একটা অপরাধ করে বসে আছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা ইমম্যাচিউরড মেয়ের কাছে আসলে কোনো কিছুই পাওয়া সম্ভব না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা, যে বাংলাদেশের মেয়েদের জন্য একটা মেসেজ দিতে চাই, নিজেকে তৈরি করেন। আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিতও হন, আগে আপনি নিজের জন্য নিজের ইনকামটা কিছুটা হলেও নিজে করতে পারবেন, তাহলে এই অন্তত এই ধরনের কলহগুলো হবে না, যে আমাকে এটা দিতে পারলো না, ওইটা দিতে পারলো না। আমার এত অভিযোগের পরিমাণ তখন অনেক কমে যাবে। নর্মালি আমাদের দেশে মেয়েদের সংসারে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিয়ের পরে অনেক ধরনের প্রবলেম হয়, কিন্তু একজন মানুষ যখন চিরকুটে রেখে যায় যে আমার ওয়াইফকে সব স্বর্ণগুলো দিয়ে গেলাম, আমার বাকি সব আমার মাকে, তখন এটার মধ্যে অনেক বড় একটা মেসেজ আছে। এবং মেয়েদের কিন্তু এই ধরনের অভিযোগটা থাকে, মেয়েরা টাকা পয়সা ছাড়া বোঝে না, টাকা পয়সা ছাড়া মেয়েদের, যেসব ছেলেরা টাকা পয়সা বেশি ইনকাম করে তাদেরকে তারা বিয়ে করতে চায় না। এই অপবাদগুলো আমার মনে হয় মেয়েদের ঘোচানোর সময় এসেছে। ধন্যবাদ সবাইকে। সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে বাংলাদেশের সদস্যপদ লাভের যে সালগুলো, সেইগুলো নিয়ে সংক্ষিপ্ত একটা সাজেশন নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। এবং এই সালগুলো থেকে প্রতিটি পরীক্ষায় কম বেশি 2-1টি প্রশ্ন আমরা পেয়ে থাকি। তাহলে আমরা প্রথমে একটু দেখি, বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সাল 18 এপ্রিল। যারা চাকরির পরীক্ষার রিটেনের প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই তারিখ সহ সালটি মুখস্থ করার চেষ্টা করবেন, এবং যারা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন তারা অন্তত জাতিসংঘ এবং কমনওয়েলথের যে তারিখ সহ সাল এটা মুখস্থ করে রাখবেন। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সাল। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি আমাদের জন্য। বাংলাদেশ আন্তর্জাতিক অর্থ তহবিল বা IMF এর সদস্যপদ লাভ করে 17 জুন 1972 সাল।
বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে 1972 সালে, যেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 জুলাই 1972 সালে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি সদস্যপদ লাভ করে 22 ফেব্রুয়ারি 1974 সাল। যেহেতু বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্র, তাই এই ওআইসি বা ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ওআইসি সদস্যপদ লাভ করি 1974 সালে। বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে 27 অক্টোবর 1972 সাল। বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে 27 অক্টোবর 1972 সাল। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ লাভ করে 17 এপ্রিল 1972 সালে। 17 এপ্রিল 1972 সাল। বাংলাদেশ শ্রম সংস্থা বা ILOর সদস্যপদ লাভ করে 22 জুন 1972 সাল। 22 জুন 1972 সাল। আমরা এরপরে চলে যাই। দেখেন, বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে 1976 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ লাভ করে 1980 সালে। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে 1 জানুয়ারি 1995 সালে। বাংলাদেশ সিডাপের সদস্যপদ লাভ করে 8 এপ্রিল 1987 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সদস্যপদ লাভ করে 16 জুলাই 2004 সালে। এবং আপনি দেখবেন যে গণিত অলিম্পিয়াড কিন্তু এখন পুরো পৃথিবীতে জনপ্রিয় এবং বাংলাদেশের জন্য বেশ জনপ্রিয় একটি প্রতিযোগিতা এটি। বাংলাদেশ বিমস্টেকের সদস্যপদ লাভ করে 6 জুন 1997 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ লাভ করে 2010 সালে এবং এটি বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য আমাদের জন্য। তাহলে আমরা একটু চোখ বুলিয়ে নিই যে আমরা কোন কোন সংগঠনের সদস্যপদ পাওয়ার সালগুলোকে আমরা মুখস্থ করব। প্রথমত আমরা মুখস্থ করব কমনওয়েলথ 1972 সাল, জাতিসংঘ সদস্যপদ লাভ করি 1974 সাল।